প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সাথে সাকিব। স্বাগতম আমাদের চ্যানেল ভাইরাল স্টোরিতে। আমাদের আজকের গল্পের কিডনি দিয়ে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধের আগুনে জ্বলল স্বামী। এক অনাথ মেয়ের নির্মম যাত্রা, যেখানে ভালোবাসার ছদ্মবেশে লুকিয়েছিল নিষ্ঠুর স্বার্থ। কিন্তু নিয়তি কখনো কারও পক্ষে থাকে না। আজকের এই গল্প আপনাকে শেখাবে বিশ্বাস ভাঙলে প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে। এখন গল্পটি শুরু করা যাক। এই পরিবারের প্রতি তোমার আনুগত্য কতটা তা প্রমাণ করো। আমার স্বামী আমার চোখের দিকে তাকিয়ে আবদার করেছিলেন, আমার মাকে তোমার একটা কিডনি দিয়ে দাও। আমি সম্মতি দিয়েছিলাম, এই আশায় যে হয়তো এর মাধ্যমেই আমি এই বাড়িতে আমার জায়গাটা পাব। কিন্তু অস্ত্রোপচারের পর যা ঘটল তা আমি স্বপ্নেও ভাবিনি। অপারেশনের মাত্র 5 দিন পর আমার স্বামী রাহুল আমার হাসপাতালের রুমে এলো। কিন্তু সে একা ছিল না, তার পাশে এক মহিলা দাঁড়িয়েছিল, যে গাঢ় নীল রঙের সিল্কের সালোয়ার কামিজে নিখুঁতভাবে সাজানো। আর তাদের পেছনে এক নার্স আমার শাশুড়ি শর্মিলা দেবীকে হুইল চেয়ারে করে ভেতরে নিয়ে আসছিল। রাহুল আমার গায়ের ওপর একটা সাদা খাম ছুঁড়ে মারল। তাতে বিবাহ বিচ্ছেদের কাগজ ছিল। তার মুখে না ছিল কোনো আক্ষেপ, না কোনো অনুশোচনা। কিন্তু একটা বিষয় সে ঘুণাক্ষরেও জানত না, একটি গোপন তথ্য যা শুধু আমি জানতাম। সে জানতই না যে আমার কিডনি আসলে কোথায় গিয়েছে। এই সম্পূর্ণ গল্প বলার আগে আমার মনে হয় যে আমার এই সফর আপনাদের সাথে শেয়ার করাটা আমি আমার সম্মান বলে মনে করি। হয়তো আমার কথাগুলো থেকে আপনারাও লড়াই করার সাহস পাবেন। আমি যখন মাত্র 10 বছরের ছিলাম, তখন গঙ্গার এক ভয়াবহ নৌকা দুর্ঘটনায় আমার মা-বাবা আমাকে ছেড়ে চলে যান। একটা বড় লঞ্চ আমাদের ছোট নৌকোকে ধাক্কা দিয়েছিল। বাবা আমাকে বাঁচাতে চেষ্টা করেছিলেন, কিন্তু স্রোতের টানে সবকিছু এক মুহূর্তে তলিয়ে গিয়েছিল। সেই একটা মুহূর্ত আমার জীবনের দুটো টুকরো করে দিয়েছিল। একদিকে ছিল আমার অতীতের মুষ্টি স্মৃতি, মায়ের হাতের সেই উষ্ণ স্পর্শ এবং বাবার সেই হাসি যখন তিনি আমাকে কোলে নিয়ে গঙ্গার ধারে হাঁটতেন। আর অন্যদিকে ছিল আমার বর্তমান, কলকাতার এক সরকারি অনাথ আশ্রমের সেই নিষ্ঠুর দেয়াল, লোহার খাটের সারি এবং সেখানকার কর্মচারীদের পাথরের মতো মুখ। সেখানকার কর্মচারীরা প্রতি কয়েক মাস অন্তর বদলে যেত, তাই আমাদের নাম মনে রাখার প্রয়োজনও কেউ মনে করত না। অনাথাশ্রম থেকে বের হওয়ার বয়স হওয়ার পর আমি এক স্থানীয় কলেজে বিএ শেষ করলাম। আমার সাহিত্যের প্রতি খুব একটা আগ্রহ ছিল এমনটা নয়, কিন্তু শুধুমাত্র সেই কোর্সের কারণে আমি হস্টেলে থাকার জায়গা পাব বলেই আমি সেই বিকল্পটি বেছে নিয়েছিলাম। হাতে টাকা নেই এবং পেছনে কারও সুপারিশ নেই, তাই সাধারণ একটা চাকরি পাওয়াও আমার জন্য দুষ্কর ছিল। ইন্টারভিউতে গেলে আমার বায়োডেটার উপর অনাথ এই ছাপ দেখে নিয়োগকর্তারা বলতেন, আমরা জানাবো, কিন্তু সেই ফোন আর কখনো আসত না। অবশেষে আমি কলকাতায় পৌঁছালাম। সেখানে এক অভিজাত এলাকায় এক আলিশান জুয়েলারি শোরুমে আমি সেলস গার্ল হিসেবে চাকরি পেলাম। কাজটা খুব একটা কষ্টের ছিল না, আর বেতনও ছিল মোটামুটি। কিন্তু অন্তত সারাদিন চোখের আরামদায়ক দামি জিনিসের সান্নিধ্যে আমি থাকতে পারতাম। মনে একটা আশা থাকত যে কখনো না কখনো আমার ভাগ্য খুলবে। নিয়তি আমার শৈশব থেকে যা কেড়ে নিয়েছে তা আমাকে সুদে আসলে ফেরত দেবে। রাহুল সেন আমার জীবনে 2 বছর আগে এসেছিল। সে তার মায়ের বিবাহবার্ষিকীর উপহার নিতে দোকানে এসেছিল। হীরের নেকলেস আর সোনার চুড়ি দেখতে সে প্রায় 1.5 ঘন্টা সময় কাটিয়েছিল। সে ছিল লম্বা, রুচিশীল এবং যাকে টাকার অভাব কখনো ছুতে পারেনি এমন আভিজাত্য তার চলনবলনে ছিল। দামের ট্যাগ না দেখেই কেনাকাটা করা লোকেদের মধ্যে সে ছিল একজন। আমি তাকে একটা সূক্ষ্ম ডিজাইনের হীরের পেন্ডেন্ট বেছে নিতে সাহায্য করলাম। আমার কমিশনের প্রয়োজন থাকা সত্ত্বেও আমি তাকে দোকানের সবচেয়ে দামি জিনিস গুছিয়ে দেওয়ার চেষ্টা করিনি। আমার এই আচরণে সে মুগ্ধ হল। সে আমার দিকে এক অদ্ভুত কৌতূহল নিয়ে তাকালো। তুমি কি সবসময় গ্রাহকদের সাথে এত শান্তভাবে কথা বলো? সে তার আনলিমিটেড ক্রেডিট কার্ড কাউন্টারে রেখে জিজ্ঞেস করল। আমি আর কেমন করে বলবো? আমি হেসে উত্তর দিলাম, লোকেরা সাধারণত হয় মিথ্যে প্রশংসা করে, অথবা সামনের জনকে ছোট করে দেখে। আমি এই দুটো জিনিসই এড়িয়ে চলি। পরদিন সে আবার এলো, এমন একটা চুড়ির খোঁজে যা আমাদের স্টকেই ছিল না। তারপর সে রোজ আসতে থাকল, শুধু কথা বলতো। আমি যখন নতুন কালেকশন সাজাতাম, তখন সে কাউন্টারে হেলান দিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করত। 1 মাস পর সে আমাকে ডিনারের জন্য এমন এক 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে গেল, যা আমি শুধু ম্যাগাজিনেই দেখেছিলাম। আমি তার সামনে বসেছিলাম,
হাতে মেনু ছিল, যেটাতে খাবারের দাম লেখা ছিল না। অর্ধেক খাবারের নামও আমি উচ্চারণ করতে পারছিলাম না। এক অনাথ আশ্রমের মেয়ের ওপর নিয়তি এতটা সদয় হয়েছে যে এটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তুমি কি সত্যিই একা? সেই রাতে আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সে জিজ্ঞেস করল। হ্যাঁ, কেউ নেই। আমার নিজের বলার মতো আর কেউ বেঁচে নেই। আমি সত্যিটা বললাম। আমরা সেটা বদলে দিতে পারি। সে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল। 6 মাস পর আমরা রেজিস্ট্রি বিয়ে করলাম। শহরের বাইরে এক সাধারণ সরকারি অফিসে আমাদের বিয়ে হলো। রাহুল বলল যে মায়ের ইচ্ছা বিয়ের পেছনে যেন অহেতুক খরচ না করা হয়। আমি তাকে প্রতিবাদ করিনি, কিন্তু মনে কোথাও একটা সুন্দরী কোণের মতো সাজার, মঙ্গলসূত্র পরার মুহূর্তের ছবি দেয়ালে টাঙানোর স্বপ্ন ছিলই। কিন্তু আমার জন্য সবচেয়ে বড় কথা ছিল এই যে আমি এখন একটা হকের পরিবার পেয়েছি, ঘর পেয়েছি এবং সারা জীবন সঙ্গ দেওয়ার মতো স্বামী পেয়েছি। যদিও আমার শাশুড়ি শর্মিলা দেবী আমার দিকে তুচ্ছতাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাতেন, তবুও আমার কিছু এসে যেত না। তিনি কখনো আমাকে আমার অনাথ হওয়া এবং কুলহীন হওয়ার কথা মনে করিয়ে দিতে ভুলতেন না। তাদের বারাসাতের সেই বিশাল বাংলোতে আমাকে একজন অবাঞ্ছিত অতিথির মতো মনে হতো। শাশুড়ির অনুমতি ছাড়া রান্নাঘরে ঢোকা বা বাগানে ঘোরাফেরা করতেও আমি ভয় পেতাম। তবুও আমি মনকে বোঝালাম যে আমি এইসব সহ্য করব। যেমন আমি জীবনে প্রত্যেকটা জিনিস অর্জন করেছি, তেমনি আমি তাদের ভালোবাসা ও সেবা আর ধৈর্য দিয়ে জয় করব। 2 বছর আমি জান প্রাণ দিয়ে খাটলাম। ইউটিউবে দেখে নানা রকমের বাঙালি খাবার বানাতাম, যা শর্মিলা দেবী মুখ বাঁকিয়ে থালার একপাশে সরিয়ে রাখতেন। আমি তাদের জন্য শাড়ি গয়না এনে দিতাম, যা তাদের আলমারির গাঢ় অন্ধকারে হারিয়ে যেত, আর কখনো দেখা যাওয়ার জন্য নয়। মেহমানদের সামনে যখন তারা আমাকে আমাদের আশ্রিতা মেয়ে বলে বিদ্রূপ করতেন, তখনও আমি হেসে সব গিলে ফেলতাম। আর তারপর শর্মিলা দেবী অসুস্থ হয়ে পড়লেন। রিপোর্ট এলো এবং ডাক্তাররা হাল ছেড়ে দিলেন। 2 কিডনিই বিকল হয়ে গিয়েছিল। বেসরকারি হাসপাতালে সপ্তাহে 3 বার ডায়ালিসিস শুরু হলো। তার হৃদয় দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। বড় বড় ডাক্তাররাও এখন হার মেনেছিলেন। ডোনার পাওয়ার ওয়েটিং লিস্ট খুব বড় ছিল। নাম আসতে বছর কেটে যেত, এবং শাশুড়ির কাছে অত সময় ছিল না। তার কাছে মাত্র কয়েক মাস, হয়তো কয়েক সপ্তাহ বাকি ছিল। হাসপাতালের এক করিডোরে রাহুল এই প্রসঙ্গটা তুলল। কাচের দেওয়ালের ওপাশে শর্মিলা দেবী ডায়ালিসিস মেশিনের সাথে যুক্ত অবস্থায় শুয়েছিলেন। সেখানেই সেই হাসপাতালের কনকনে ঠান্ডা মেঝের ওপর রাহুল আমার সামনে হাঁটু গেড়ে বসল এবং আমার হাত দুটো নিজের হাতের মধ্যে নিল। এমন দৃশ্য আমি শুধু সিনেমাতেই দেখেছিলাম। আমি জানি আমি কি চাইছি। তার কণ্ঠস্বর কাঁপছিল। আমি জানি এটা অনেক বড় আবদার, কিন্তু তুমিই একমাত্র তাকে বাঁচাতে পারো। এই পৃথিবীতে শুধু তুমি। আমি তোমার রিপোর্ট চেক করেছি অনন্যা। তোমার মনে আছে 6 মাস আগে আমরা তোমার ফুল বডি চেক আপ করেছিলাম? আমি ডাক্তারদের তখনই ম্যাচ চেক করতে বলেছিলাম, শুধু একটা সম্ভাবনা হিসেবে। আর তুমি একদম পারফেক্ট ম্যাচ। হাজারে একজন এমন হয়, আর সেটা তুমি। আমি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। মাথায় চিন্তার ঝড় বয়ে যাচ্ছিল। আমার শরীরের একটা অংশ, আমার একটা কিডনি বের করে দিতে হবে। আর তুমি? আমি শেষে জিজ্ঞেস করলাম। আমার গলা শুকিয়ে গিয়েছিল। তুমি তো তাদের ছেলে, তাদের রক্ত। তাহলে তুমি কেন নাও? রাহুল জ্যাকেটের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল। সেটা 1 বছর আগের মেডিকেল রিপোর্ট ছিল, যাতে হাসপাতালের সিল আর স্বাক্ষর ছিল। মিলছে না। সে হতাশ হয়ে বলল। মায়ের অসুস্থতার কথা জানার পর সবচেয়ে প্রথম টেস্ট আমারই হয়েছিল। তোমার কি মনে হয়, যদি আমি নিজে দিতে পারতাম, তবে কি আমি তোমার কাছে চাইতাম? সম্ভব হলে আমি আমার 2 কিডনিই মাকে দিয়ে দিতাম। আমি সেই কাগজের লাইনগুলোর দিকে তাকিয়েছিলাম। ইংরেজিতে সেই কঠিন চিকিৎসা বিজ্ঞানের নাম আর ল্যাটিন শব্দ আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি তার ওপর বিশ্বাস করলাম, কারণ আমাকে তার ওপর বিশ্বাস করতেই হতো। আমি এছাড়া আর কিছুই জানতাম না। আমার সম্পূর্ণ জীবন এই আশার উপরেই দাঁড়িয়েছিল যে মানুষ মূলত ভালো হয়। রাহুলের কাছে অন্য কোনো উপায় থাকলে নিশ্চয়ই সে আমার কাছে এটা চাইত না। তার আমাকে নিয়ে ভালোবাসা ছিল, তাই না? পরের 3 দিন সে আমাকে শ্বাস নেওয়ারও সময় দিল না। চিন্তা করার সময় নেই, কারো সাথে কথা বলার সময় নেই। সে আমাকে বিছানায় কফি এনে দিত, সোহাগ করে আমার চুলে হাত বুলিয়ে দিত। ঠিক যেমন স্বরে কথা বলা উচিত, ঠিক তেমনই বলতো। সে আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরল যে আমি আমার ভয়টাই ভুলে গেলাম। এখন তুমি প্রকৃত অর্থে এই বাড়ির অংশ হবে। সে রাতের অন্ধকারে ফিসফিস করে বলতো। শুধু ম্যারেজ সার্টিফিকেটে নাম নয়, বরং রক্ত মাংসের সম্পর্কে তুমি আমাদের হবে, আমার হবে। আমার মা তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে, শপথ নিচ্ছি। আর অপারেশন হয়ে গেলেই আমরা দুজন, শুধু তুমি আর আমি, দার্জিলিংয়ে যাব।
পুরো ১ মাস তোমার এই সুখের অধিকার আছে অনন্যা। আমি মনে মনে শর্মিলা দেবীর মুখে কৃতজ্ঞতার হাসি কল্পনা করলাম। তিনি আমাকে প্রথমবারের মতো ভালোবেসে সেই তুচ্ছতাচ্ছিল্য সরিয়ে রেখে জড়িয়ে ধরছেন। এই দৃশ্য আমি চোখের সামনে আনলাম। তিনি বলছেন, ধন্যবাদ মা। আর অমনি অস্ত্রোপচারের ভয় কোথায় যেন পালিয়ে গেল। আমার কারো তো আপন হতে হতো। এটাই সুযোগ ছিল নিজের দাম প্রমাণ করার। শব্দ দিয়ে নয়, ত্যাগ দিয়ে। ঠিক আছে। তৃতীয় দিনে আমি বললাম, আমার নিজের কণ্ঠস্বর নিজের কাছেই অচেনা লাগছিল। আমি রাজি। রাহুল আমাকে কাছে টেনে নিল। আমার মাথা তার বুকে ঠেকাল। তাই তার ঠোঁটে ফুটে ওঠা সেই বিজয়ের কুটিল হাসি আমি দেখতেই পেলাম না। অস্ত্রোপচারের আগের দিন আমি হাসপাতালের ডিনের অফিসে বসে নথিপত্রে সই করছিলাম। কাগজের স্তূপ বেড়েই চলছিল। সম্মতিপত্র, ঝুঁকি গ্রহণের পত্র, হাসপাতালের নিয়ম, প্রত্যেকটির ওপর নম্বর আর সিল। ঘুম না হওয়ার কারণে মাথা ঝিমঝিম করছিল। চোখের সামনের লাইনগুলো অস্পষ্ট দেখাচ্ছিল। এখানে আরও একটা সই। রাহুল একটা কলমের দিকে আঙুল দেখিয়ে বলল। তার কণ্ঠস্বর একদম ক্যাজুয়াল, যেন কোনো একটা লেনদেন করছে এমন। স্রেফ স্ট্যান্ডার্ড ফর্ম্যালিটি। ব্যাকআপ প্ল্যান হিসেবে সব হাসপাতালেই এটা থাকে। আমি তার অর্থ না বুঝেই পড়লাম, কিছু একটা যদি প্রধান রোগীর শেষ মুহূর্তে কোনো চিকিৎসা সংক্রান্ত কারণে অঙ্গ গ্রহণ করা সম্ভব না হয়, তবে সেই অঙ্গ অন্য কোনো পেশেন্টের জন্য ব্যবহার করার অনুমতি ইত্যাদি। আমার কি করার ছিল? আমি শুধু এই সব শেষ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম ১ সপ্তাহ পর আমার যখন জ্ঞান ফিরবে, শরীরের সেলাইগুলো হয়তো শুকিয়ে আসবে, বেদনা শেষ হয়ে যাবে, আর শাশুড়িমা আমার দিকে মায়ার নজরে তাকিয়ে থাকবেন। আমি সেই কাগজে সই করে দিলাম। পরদিন সকালে আমাকে যখন স্ট্রেচার করে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সিলিংয়ের আলোগুলো যেন এক সরল রেখায় দৌড়াচ্ছে বলে মনে হচ্ছিল। আমার হৃৎস্পন্দনের সাথে যেন লুকোচুরি খেলছিল। রাহুল আমার পাশে পাশে হাঁটছিল। আমি অপেক্ষা করব। অপারেশন থিয়েটারের দরজায় সে নিচু হয়ে আমার কপালে চুমু খেয়ে বলল, তোমার যখন জ্ঞান ফিরবে, সেই মুহূর্তে আমি সামনে থাকব। তুমি সবার আগে আমার মুখ দেখতে পাবে। আর তারপর আমরা দার্জিলিংয়ে। আমি কিছু একটা বলতে চেয়েছিলাম, গুরুত্বপূর্ণ কিছু, যা আমি মনে জমিয়ে রেখেছিলাম। কিন্তু ওয়ার্ড বয় স্ট্রেচার ঠেলে এগিয়ে নিল। অজ্ঞান করার আগে শেষ যে দৃশ্যটি আমি দেখলাম, তা হলো বন্ধ হতে থাকা দরজার ফাঁক দিয়ে রাহুলের মুখ। সেই পরিচিত ভালোবাসায় ভরা মুখ। অথবা আমার তেমনটা মনে হয়েছিল। যখন আমার জ্ঞান ফিরল, আমি এক অন্য জগতে ছিলাম। আমার মাথার উপরের ছাদ রাহুলের কথা দেওয়া সেই প্রাইভেট স্যুটের মতো শুভ্র ছিল না। সেটা ছিল ধূসর রঙের, পলেস্তারা খসে পড়া। জানলা দিয়ে দেখা যাওয়া গাছের সুন্দর দৃশ্যের বদলে সেখানে এক সারিতে ৪টে বেড ছিল। নিস্তব্ধতার বদলে পাশার জানলার পেশেন্টের কাশির শব্দ আর কোথাও একটা টিভিতে চলা পুরনো গানের আওয়াজ আসছিল। আমার বাম কুক্ষিতে যন্ত্রণার ঢেউ উঠছিল। প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে তা অসহ্য হয়ে উঠছিল। আমি নড়ার চেষ্টা করলাম, কিন্তু শরীর সায় দিচ্ছিল না। আমার হাতের নিচে আমি ড্রেনেজ টিউব অনুভব করলাম, যা একটা মোটা ব্যান্ডেজের নিচ পেয়ে যাচ্ছিল। নিজের শরীরে কিছু একটা বিন্দেশি বা অচেনা থাকার সেই অনুভূতি আমাকে বমি বমি ভাব এনে দিচ্ছিল। রাহুল কোথায় ছিল? সে কথা দিয়েছিল যে সে এখানে থাকবে। সে বলেছিল যে আমি প্রথম তার মুখই দেখতে পাব। অপারেশনের ৫ দিন পর দরজা খুলল। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা শব্দ উচ্চারণ করা আমার জন্য এক সংগ্রাম হয়ে দাঁড়িয়েছিল। এবং আমার সন্দেহ হতে শুরু করেছিল যে নিশ্চয়ই কোনো ভয়াবহ ভুল হয়েছে। রাহুল সবার আগে ভেতরে এলো। গায়ে ধূসর রঙের 3 পিস স্যুট, পরিপাটি চুল, মুখে শান্ত কিন্তু নির্বিকার ভাব। তার পেছনে এক ওয়ার্ড বয় শর্মিলা দেবীকে হুইল চেয়ারে করে ভেতরে নিয়ে এলো। তার গায়ে এক দামি পাশমিনা শাল ছিল। আর তাদের পিছু পিছু এক এমন স্ত্রীলোক ভেতরে এলো, যাকে আমি আগে কখনো দেখিনি। লম্বা মডেলের মতো ফিগার আর গাঢ় নীল রঙের চড়া সালোয়ার কামিজ পরা। সে রাহুলের হাত এমন অধিকার নিয়ে ধরেছিল, যেন রাহুল তার নিজের মালিকানাধীন কোনো বস্তু। রাহুল আমার বেডের কাছে এলো এবং আমার গায়ের উপর সেই সাদা খামটা ছুঁড়ে মারল। সে একটা শব্দও বলল না। কেমন লাগছে এমন সাধারণ কথাটুকুও জিজ্ঞেস করল না। আমার হাসপাতালের গাউনের ওপর পড়ে থাকা সেই খামটা আমার কাছে কনকনে বরফের মতো লাগল। এটা তোমার জন্য, সে বলল। না রানী, না প্রিয়, এমন কোনো শব্দই নেই। তার কণ্ঠস্বর এমন ছিল যেন সে কোনো ওয়েটারের সাথে কথা বলছে যে ভুল অর্ডার নিয়ে এসেছে। ভদ্র কিন্তু সমানভাবে অচেনা। কাঁপা কাঁপা আঙুলে আমি খামটা খুললাম এবং কাগজপত্র বের করলাম। বিবাহ বিচ্ছেদের আবেদন ৩ দিন আগেই কোর্টে জমা দেওয়া হয়েছে। যেদিন আমি অপারেশন টেবিলে ছিলাম, ঠিক সেই দিনই। আমি আমি কিছু বুঝতে পারছি না।
আমি খুব নিচু স্বরে ফিসফিস করলাম। আমার কণ্ঠস্বর কি কোনো ছোট শিশুর মতো শুরু হয়ে গিয়েছিল? কেন? আমি আমি তো আপনারা যা বলেছিলেন সব করেছি। সব কিছুই। শর্মিলা দেবী ওয়ার্ড বয়কে থামার ইশারা করলেন এবং তার চেয়ারটা ঘোরালেন, যাতে তিনি আমার মুখ স্পষ্ট দেখতে পান। তিনি আমার মুখের একটা অনুভূতিও মিস করতে চাচ্ছিলেন না। করেছ তো। ওই একটাই তো ভালো কাজে লাগলে তুমি। আমার শাশুড়ির সেই ফ্যাকাশে মুখে জয়ের এক ক্রূর হাসি ফুটে উঠল। তিনি আমার দিকে এমন নজরে তাকাচ্ছিলেন, যেন কোনো মানুষ ব্যবহৃত টিস্যু পেপারকে আবর্জনায় ফেলার আগে যেভাবে তাকায়। তোমার কি সত্যিই মনে হয়েছিল আমার ছেলে তোমার সাথে ভালোবেসে বিয়ে করেছে? তিনি উপহাসের ছলে বললেন। এক অনাথ আশ্রমের মেয়ের সাথে, যার কাছে না আছে টাকা, না শিক্ষা, না কোনো নাম, যে গায়েব হয়ে গেলেও কেউ জিজ্ঞেস করার নেই, যার কোনো বংশ নেই। আমার বেডের পাশে থাকা মনিটরটা জোরে বিপ করতে শুরু করল। স্ক্রিনের সংখ্যাগুলো ওঠানামা করছিল, কিন্তু আমি তা শুনতে পাচ্ছিলাম না। আমার কানে শুধু একটাই চিৎকার বাজছিল, যা জগতের সব আওয়াজকে স্তব্ধ করে দিয়েছিল। তোমার প্রয়োজন ছিল, কারণ তোমার কিডনি ম্যাচ হয়েছিল আর তোমাকে প্রশ্ন করার কেউ ছিল না। ব্যাস এটুকুই। আর আমাদের মতো বড় ঘরে ব্যবহৃত জিনিস আমরা রাখি না, তিনি বললেন। নীল সালভার পরা সেই মেয়েটি এগিয়ে এলো। তার অনামিকায় বিশাল এক হীরা চমকাচ্ছিল। আমার নাম নয়না। সে এমন এক হাসি দিয়ে বলল, যাতে মনে হচ্ছিল মাটি ফাঁক হয়ে আমাকে গিলে ফেলুক। নয়না মিত্র। রাহুল আর আমি কলেজ থেকে একসাথেই আছি। আমি লন্ডনে আমার ক্যারিয়ার সেট করার সময় ও একটা সাময়িক বিকল্প খুঁজে নিয়েছিল, যার বায়োলজিক্যাল প্যারামিটারগুলো ম্যাচ করছিল। সে নিজের পেটের উপর হাত রাখল। সেই ভঙ্গিটা দেখতে সাধারণ ছিল, কিন্তু তার অর্থ ছিল ভয়াবহ। সেন বংশের আসল উত্তরাধিকারী এখানে আছে, আইনি ওয়ারিশ। এর জন্য সবাই অপেক্ষা করছে। আমরা এই বিয়ের প্ল্যানিং 1 বছর আগেই করেছিলাম, যখন শর্মিলা আন্টির অসুখ ধরা পড়ল আর তাদের ডোনারের প্রয়োজন হওয়াটা স্পষ্ট হল। রাহুল মাথা নাড়ল, নয়নার প্রত্যেকটা শব্দকে সমর্থন জানাল। তার মুখের মুখোশ এখন পুরোপুরি খুলে গিয়েছিল এবং তার পেছনে লুকিয়ে থাকা স্বার্থপর মুখটা বেরিয়ে পড়েছিল। নয়না আমার দিকে, আমার যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া মুখটির দিকে, সেই নলগুলোর দিকে আর ডিভোর্সের কাগজের দিকে তাকাচ্ছিল। তার চোখে দয়া ছিল না, ছিল শুধু এক সহজ সরল মেয়েকে ঠকানোর আনন্দ। আমি সেখানে নিথর হয়ে পড়েছিলাম। ধূসর সিলিংয়ের দিকে তাকিয়ে থাকাকালীন আমার পৃথিবী যেন টুকরো টুকরো হয়ে আবার জোড়া লাগছিল। কিন্তু এবারের সেই ছবিটা ছিল ভয়াবহ। 2 বছরের প্রেম, যা কখনো অস্তিত্বেই ছিল না। প্রথম দেখা থেকেই বাঁধা সেই ফাঁদ আর আমার ত্যাগ, এর প্রতি তাদের বিন্দুমাত্র মূল্য ছিল না। আমার মেডিকেল রেকর্ড থেকে আমাকে খুঁজে বের করা হয়েছে, মিষ্টি কথায় ভোলানো হয়েছে, রিক্ত হওয়া পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এবং এখন এখন কোনো মেডিকেল বর্জ্যে এর মতো ফেলি দেওয়া হচ্ছে। রাহুল নীরবতা ভাঙল। সে পকেট থেকে নোটের একটা বান্ডিল বের করল এবং জলের জগের পাশে রাখল। 10,000 টাকা, সে বলল, যেন কোনো ছোটখাটো ঋণের শোধ দিচ্ছে। তোমার সুস্থ হওয়া পর্যন্ত কোনো এক খলির ডিপো দেওয়ার জন্য যথেষ্ট। ডিভোর্সের পেপারে শান্তভাবে সই করে দাও, আর আমরা ভালোভাবে আলাদা হই। আমি সেই টাকাগুলোর দিকে তাকালাম, আমার মুখের ওপর ছুঁড়ে মারা সেই কাগজের টুকরোগুলোর দিকে, আর আমার ভেতরে কিছু একটা ভেঙে গেল। আমি কোনোয়ে ভর দিয়ে ওঠার চেষ্টা করলাম। আমার কুক্ষির যন্ত্রণা যেন কোনো গরম লোহার শলাকা বিধিয়ে দেওয়ার মতো অনুভূত হচ্ছিল। চোখের জলের মধ্য দিয়ে আমি বললাম, এখন আমি আর চুপ থাকব না। 10,000 টাকা আমার কিডনির জন্য, আমার জীবনের 2 বছরের জন্য। আমি পুলিশের কাছে যাব, আমি তাদের সব বলবো। কি বলবে? রাহুলের গলার স্বর চড়লও না। এটাই যে তুমি স্বেচ্ছায় সম্মতিপত্রে সই করেছ। স্বেচ্ছায়, অনন্যা, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। না কোনো জবরদস্তি, না কোনো চাপ। কোর্ট শুধু এটাই দেখবে যে আমাদের কাছে প্রত্যেকটা কাগজে তোমার সই আছে। শর্মিলা দেবী মুখ বাঁকালেন এবং ওয়ার্ড বয়কে ইশারা করলেন। চল রে বাবা, এখানে ফিনাইল আর দারিদ্র্যের গন্ধ আসছে। আমার রিকভারির জন্য এটা ভালো নয়। নয়না রাহুলের হাত ধরল এবং তারা তিনজনেই দরজার দিকে রওনা দিল। পেছনে ফিরে না তাকিয়ে তাদের প্রত্যেকটা পদক্ষেপ আমার বুকের ওপর হাতুড়ির মতো পড়ছিল। আমার অবশিষ্ট শক্তি আর ন্যায়ের ওপর থাকা শেষ বিশ্বাসটুকু শেষ হয়ে যাচ্ছিল। রাহুলের হাত দরজার হ্যান্ডেলে পড়তেই বাইরে থেকে দরজার সজোরে খুলে গেল। সাদা কোট পরা, মাথার চুল কিছুটা পেকে যাওয়া এক লম্বা মানুষ ভেতরে এলেন। তার চোখে এমন এক তেজ ছিল, যা রোজ জীবন মরণের সিদ্ধান্ত নেওয়া মানুষের থাকে। দুজন নার্স তার পিছনে ছিলেন। কি চলছে এখানে? সেই ডাক্তারের গম্ভীর আওয়াজ সেই ঘরে প্রতিধ্বনিত হল। একজন পেশেন্ট, যার সবেমাত্র কিডনি বের করা হয়েছে, তাকে এমনভাবে মানসিক চাপ দেওয়ার অনুমতি কে দিয়েছে? ডাক্তার কড়া সুরে জিজ্ঞেস করলেন।
তার অপারেশন হয়ে মাত্র 5 দিন হয়েছে। তিনি মনিটরের সংখ্যার দিকে তাকালেন, তারপর আমার চোখের জলে ভেজা বালিশের দিকে এবং শেষে দরজার কাছে দাঁড়িয়ে থাকা সেই 3 জনের দিকে। তার চোখে চরম ঘৃণা ফুটে উঠছিল। মিস্টার সেন, তাই তো? ডাক্তার মুখোপাধ্যায় বললেন। এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আমরা যাচ্ছিলামই। রাহুল নিজের দাপট ফিরিয়ে আনার চেষ্টা করল। ফ্যামিলি ম্যাটার? মুখোপাধ্যায় তার দিকে ঘুরলেন এবং তার চোখের তীক্ষ্ণ চাহনি রাহুলকে চুপ করিয়ে দিল। আমার মনে হয় আপনাদের জন্য একটা খবর আছে মিস্টার সেন, আপনাদের সবার জন্য। তিনি থামলেন এবং সেই মুহূর্তের নিস্তব্ধতায় আমি আশার এক ক্ষীণ আলো দেখতে পেলাম। আপনার মায়ের ট্রান্সপ্ল্যান্ট বাতিল করা হয়েছে। এই শব্দগুলো ঘরের নিস্তব্ধতায় বোমার মতো আছড়ে পড়ল। কেউ নড়ল না, কেউ নিঃশ্বাসও নিল না। মানে কি? বাতিল করা হয়েছে কেন? শর্মিলা দেবীর কণ্ঠস্বর সপ্তমে চড়ে গেল। আমি তো ভালো বোধ করছি, আমি লিস্টে আছি। আপনাকে পেইনকিলার আর সাপোর্টিভ থেরাপির কারণে ভালো লাগছে। ট্রান্সপ্ল্যান্টের ঠিক আগে, যখন ডোনারের কিডনি প্রস্তুত ছিল, তখন আপনার শেষ ব্লাড রিপোর্টে হৃদযন্ত্রের গুরুতর জটিলতা এবং একটি সুপ্ত ইনফেকশন ধরা পড়েছে। যদি আমরা অপারেশন করতাম, তবে আপনি টেবিলের ওপরই মারা যেতেন। তাই সার্জিক্যাল বোর্ড ট্রান্সপ্ল্যান্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। রাহুলের মুখ হাসপাতালের দেয়ালের মতো সাদা ফ্যাকাশে হয়ে গেল। শর্মিলা দেবী পেটে হাত দিলেন, নয়না মুখে হাত রাখল। আর কিডনি? রাহুল তোতলাতে তোতলাতে বলল। কিডনিটার কি হলো? শরীরের বাইরে বের করা অঙ্গ মাত্র কয়েক ঘন্টা জীবিত থাকতে পারে, মুখোপাধ্যায় হাত ভাঁজ করে বললেন। যখন মূল পেশেন্টকে সেই অঙ্গ দেওয়া সম্ভব হয় না, তখন নিয়ম অনুযায়ী ন্যাশনাল রেজিস্টারে থাকা পরবর্তী পেশেন্টকে তা দেওয়া হয়, যার প্যারামিটার ম্যাচ করে। আপনার স্ত্রীর সই করা সেই চুক্তির একটি কলমের কারণে আমাদের সেই অঙ্গ অন্য কারো প্রাণ বাঁচানোর জন্য ব্যবহার করার পূর্ণ আইনি অধিকার ছিল। ওটা আমাদের প্রপার্টি। রাহুল ডাক্তারের ওপর চড়াও হলো। আমরা সার্জারির টাকা দিয়েছি, আমাদের অধিকার আছে। মানুষের অঙ্গ প্রপার্টি হয় না মিস্টার সেন, মুখোপাধ্যায় রাগে চেঁচিয়ে উঠলেন। ওটা বাজারের কোনো বস্তু নয় যে আপনি ফ্রিজে রেখে দেবেন আর সুবিধা অনুযায়ী ব্যবহার করবেন। আমি সেখানে শুয়েছিলাম, ধাক্কা সামলে সত্যটা বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম। যে কাগজে রাহুল আমাকে সই করিয়েছিল যাতে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে থাকে, সেই চালই আজ তার ওপর উল্টে গিয়েছে। কাকে? আমি খুব নিচু স্বরে জিজ্ঞেস করলাম। আমার কিডনি কে পেয়েছে? ডাক্তার মুখোপাধ্যায় আমার দিকে ফিরলেন এবং তার দৃষ্টি নরম হল। সেই পেশেন্ট তার নাম ডোনারকে জানানোর অনুমতি দিয়েছেন। তিনি আপনাকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাতে চান। তার নাম হল অরিজিৎ রায়। এই নামটা সেই ছোট ঘরে যেন বিজলির মতো চমকে উঠল। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না, কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এই নাম জানত। রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সর্বেসর্বা, যে মানুষটি অর্ধেক কলকাতার শহরতলির স্কাইলাইন তৈরি করেছেন, দেশের অন্যতম ধনী দানবীরদের একজন। এমন চর্চা ছিল যে তিনি অজ্ঞাত কোনো রোগের কারণে কিছুকাল লোকচক্ষুর অন্তরালে ছিলেন। এখন বুঝতে পারলে? রাহুলের পা কাঁপতে শুরু করল। পড়ে যেতে যেতে সে পাশের পেশেন্টের বেড ধরে ফেলল। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না। সে সেই শিল্পপতির নাম বিড়বিড় করছিল। তার সেই জুয়েলারি দোকান আর ছোট বাংলো অরিজিৎ রায়ের সামনে কিছুই ছিল না। মিস্টার রায়ের পিএরে আমাকে আপনাকে বার্তা দিতে বলেছেন। মুখোপাধ্যায় শুধু আমার সাথেই কথা বলছিলেন যে আপনাকে তৎক্ষণাৎ প্রাইভেট এক্সিকিউটিভ স্যুটে স্থানান্তর করা হোক। যে মহিলা তার প্রাণ বাঁচিয়েছেন তাকে তিনি নিজে ধন্যবাদ জানাতে চান। আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকা ওই 3 জনের দিকে তাকালাম। 1 মিনিট আগে যারা জয়ের নেশায় বুঁদ ছিল, এখন তাদের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে। রাহুলের চালচলন সাথে সাথে বদলে গেল। তার কণ্ঠস্বর মধুর আর কাকতি মিনতিতে ভরে গেল। অনন্যা রানী, ভুলে যাও সব। পেপারসগুলো স্রেফ একটা মজা ছিল গো, একটা পরীক্ষা ছিল। আমরা খুব টেনশনে ছিলাম। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি ঝটকা দিয়ে হাতটা এত জোরে সরিয়ে নিলাম যে আমার পিঠে গরম শলাকা বিধিয়ে দেওয়ার মতো যন্ত্রণা হলো। কিন্তু আমি আজ শব্দ করলাম না। আমি শুধু ডাক্তারের দিকে তাকালাম এবং এমন স্বরে কথা বললাম যে আমার নিজের বলে মনে হচ্ছিল না, শান্ত আর বরফের মতো ঠান্ডা। ডাক্তার, প্লিজ সিকিউরিটি ডাকুন। আমার রুমে কিছু অচেনা লোক ঢুকে পড়েছে। 1 মিনিটের মধ্যে সিকিউরিটি এলো। ছটফাট করতে থাকা রাহুলকে তারা বাইরে বের করে দিল। গালিগালাজ করতে থাকা শর্মিলা দেবীর হুইল চেয়ার বাইরে ঠেলে দিল। নয়না তাদের পেছনে হাঁটছিল। তার হিল জুতোর আওয়াজ এখন আর আগের মতো দাপুটে মনে হচ্ছিল না, আর তার আঙুলের হিরেটাও এখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। দরজা বন্ধ হলো এবং ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। আমাকে ওপরতলার ভিআইপি স্যুটে নিয়ে যাওয়া হলো।
সেখানকার তফাৎ এত বড় ছিল যে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। শহরের মনোরম দৃশ্য দেখা যায়, এমন বড় জানলা, অতিথিদের জন্য লেদার সোফা, প্রাইভেট বাথরুম, দেয়ালে বড় টিভি। অরিজিৎ রায়ের চিফ অফ স্টাফ মিস্টার দত্ত, এক তীক্ষ্ণ নজরের ভদ্রলোক, সেখানে এলেন। তিনি আমাকে জানালেন যে আমার সব চিকিৎসা খরচ আর রিকভারির খরচ রায় ফাউন্ডেশন বহন করবে। কেন? আমি আবারও কাঁদতে শুরু করলাম। যন্ত্রণার কারণে নয়, বরং এই অপ্রত্যাশিত পরিবর্তনের ভারে চাপা পড়ে। মিস্টার রায়ের জন্য আপনার এই উপহার মানে পশ্চিমবঙ্গের সূর্য দেখার দ্বিতীয় সুযোগ, দত্ত বললেন। আর তিনি তার ঋণ সব সময় শোধ করেন, সব সময়। 1 সপ্তাহ পর যখন আমি খুব একটা কষ্ট ছাড়াই উঠে বসতে পারছিলাম, তখন আমার সাথে দেখা করতে এলেন অ্যাডভোকেট সেনগুপ্ত, রায় সাহেবের লিগ্যাল টিমের হেড। তাকে দেখলেই বোঝা যেত যে তিনি হাজার হাজার কেস জিতেছেন আর একটিও হারেননি। তিনি নথিপত্রের একটি ফাইল আমার টেবিলের উপর রাখলেন। তোমার স্বামী একটা মারাত্মক ভুল করেছে অনন্যা, অ্যাডভোকেট সেনগুপ্ত শান্তভাবে বললেন। তোমাদের 2 বছরের দাম্পত্যে সে অনেক সম্পত্তি তোমার নামে কিনেছে। বারাসাতে একটি বড় প্লট, তার কনস্ট্রাকশন কোম্পানির কিছু শেয়ার, সল্ট লেকের একটি কমার্শিয়াল জায়গা এবং সেই বাংলোটাও। সে ইনকাম ট্যাক্স থেকে নিজের সম্পত্তি লুকাতে চেয়েছিল। তার বিশ্বাস ছিল যে তুমি চিরকাল তার নিয়ন্ত্রণে থাকবে, তাই তোমার নামে লেনদেন করাটা সে সুবিধাজনক মনে করেছিল। আমি শুনতেই থাকলাম, নিজের কানের ওপর বিশ্বাসই করতে পারছিলাম না। এখন মজাটা দেখো, সে ডিভোর্সের আবেদন করার সময় সম্পত্তির ভাগাভাগির কোনো দাবি জানায়নি। এর আইনি অর্থ হলো এই যে তোমার নামে থাকা সব জিনিসের ওপর তার অধিকার সে হারিয়েছে। আমার পরামর্শ শোনো, শান্তভাবে ডিভোর্সের পেপারে সই করে দাও। সম্পত্তির বিষয় তোলোই না, কোর্টের রায় একবার চূড়ান্ত হতে দাও। যে মানুষটি তোমাকে সহজ সরল আর বোকা ভেবেছিল, সেই মানুষটি নিজের অতি চালাকির কারণে নিজের জালে আটকা পড়েছে। 3 সপ্তাহ পর হাসপাতালের টেরেস গার্ডেনে আমার আর অরিজিৎ রায়ের দেখা হলো। তিনি বড়জোর 68 বছরের হবেন। অসুস্থতার কারণে শরীর ভেঙে গিয়েছিল, গায়ে শাল জড়িয়ে চেয়ারে বসেছিলেন। তবুও তার ব্যক্তিত্বের সেই তেজ একই রকম ছিল। তাহলে এই সেই মেয়ে? তার পাকা ভুরুর নিচ দিয়ে আমার দিকে তাকিয়ে তিনি বললেন, সেই স্ত্রী যে এক রাক্ষসকে নিজের অঙ্গ দিয়েছিল, কিন্তু নিয়তি সেই দান আমার ঝুলিতে ফেলে দিয়েছে। তিনি সরাসরি প্রসঙ্গে এলেন। তিনি জানালেন যে তিনি আমার সব ইতিহাস খতিয়ে দেখেছেন, অনাথ আশ্রম থেকে শুরু করে এই বিশ্বাসঘাতকতা পর্যন্ত। তিনি বললেন যে তিনি আমার মধ্যে তার নাতনির ছায়া দেখতে পান, যে 8 বছর আগে মারা গিয়েছে। রাহুলের সম্পত্তি থেকে পাওয়া টাকা তো কেবল শুরু, তিনি আরও বললেন। কিন্তু টাকা সামলানোর কৌশল না থাকলে তা কুয়াশার মতো মিলিয়ে যাবে। এই জগৎ খুব নিষ্ঠুর বাছা। ভালো মানুষের যদি দাঁত না থাকে তবে জগৎ তাকে জ্যান্ত চিবিয়ে খায়। তিনি নিজের কুঁচকে যাওয়া হাতটি বাড়িয়ে দিলেন। আমাকে তোমার মেন্টার হতে দাও। আইনিভাবে আমরা দত্তক নিতে পারি। কাগজে তা কেবল নাম বদলানো হবে, কিন্তু বাস্তবে তুমি আমার পরিবার হবে। আমার জগতে প্রবেশ করো, আমার কাছ থেকে শেখো, এবং এমন এক নারী হয়ে ওঠো যার দিকে তাকালে তোমার ওই প্রাক্তন স্বামীর মনে হওয়া উচিত যে সে এক বিশাল মহিরুহের দিকে তাকাচ্ছে আর সে নিজে একটা তুচ্ছ পোকা মাত্র। আমি শর্মিলা দেবীর সেই তুচ্ছ তাচ্ছিল্য ভরা চাহনি মনে করলাম, নয়নার সেই বিষাক্ত হাসি মনে করলাম, রাহুলের সেই নির্দয় চোখগুলো মনে করলাম। যদি আমি শুধু অনন্যা হয়ে এই জগতে ফিরে যাই তবে তারা আমাকে আবারও পিষে ফেলবে। আমি অরিজিৎ রায়ের হাত ধরলাম। আমার মুঠোশ এত শক্ত ছিল যে 3 সপ্তাহ আগে অপারেশন টেবিলের থাকা কোনো মহিলার কাছ থেকে কেউ তা আশা করেনি। শেখান আমাকে, আমি বললাম। তাদের কিভাবে ধ্বংস করতে হয় তা আমাকে শেখান। রায় সাহেবের ঠোঁটে এক চওড়া হাসি ফুটে উঠল। তার চোখে শিকারীর চমক ছিল। এর পরের মাসগুলো ছিল প্রচণ্ড পরিশ্রমের। সকাল 5টা মানেই ফিজিওথেরাপি আর ব্যায়াম। 7টায় রায় সাহেবের সাথে প্রাতরাশ করার সময় ইকোনমিক টাইমস পড়া, শেয়ার বাজার কেন পড়ল, তার রিয়েল এস্টেটের উপর কী প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা। সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত আমার জন্য গৃহশিক্ষক ছিলেন, ম্যানেজমেন্ট, কর্পোরেট ল আর পাবলিক স্পিকিং শেখানোর জন্য। দুপুর 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত আমি রায় সাহেবের অফিসে বসে বড় বড় বিজনেস ডিল আর নেগোসিয়েশন সরাসরি দেখতাম। যে মানুষের হারানোর মতো আর কিছুই অবশিষ্ট নেই, এমন জেদ নিয়ে আমি পড়াশোনায় নিজেকে সঁপে দিলাম। আমার বিয়ের শিক্ষা আমাকে এখানে কাজে দিয়েছিল। সেই ভিত্তিটা মজুদ ছিল, কেবল তার ওপর ইমারত গড়ার সুযোগ আমি আগে কখনো পাইনি। আমি ব্যালেন্স শিট পড়তে শিখলাম, মার্কেটের গণিত বুঝে নিলাম এবং শক্তিশালী মানুষদের মধ্যে
আত্মবিশ্বাসের সাথে চলতে শিখলাম। রাতে কখনো কখনো ক্লান্তিতে আমার কান্না পেত। বর্ষার হাওয়ায় অপারেশনের জায়গায় এখনো ব্যথা চঞ্চন করে উঠত। কিন্তু সকালে আমি আবারও জিদ নিয়ে জেগে উঠতাম। আমার ভেতরের পরিবর্তনের প্রতিফলন আমার বাহ্যিক রূপেও দেখা দিতে শুরু করল। আমার সাধারণ চুল এখন একটি স্টাইলিশ এবং ধারালো বব কাটে বদলে গিয়েছিল। আমার সাধারণ পোশাকের জায়গায় এলো বিখ্যাত ডিজাইনারের তৈরি শার্প বিজনেস স্যুট। কিন্তু আসল পরিবর্তন ছিল আমার চোখে। তাতে এখন আর কারো কাছে প্রেমের ভিক্ষা চাওয়ার নজর ছিল না, কিংবা অনাথ আশ্রমের মেয়ের ভয় ছিল না। সেখানে এখন নিজের দাম চিনতে পারা এক দৃঢ়চেতা নারীর দৃষ্টি ছিল। অ্যাডভোকেট সেনগুপ্তের কাছ থেকে প্রতি সপ্তাহে রিপোর্ট আসছিল। 4 মাস আগেই বিবাহ বিচ্ছেদ মঞ্জুর হয়েছিল। বিচারক এক বৈঠকেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলেন। তারা এই হঠাৎ বিচ্ছেদ নিয়ে খুব একটা প্রশ্নও করেননি। অন্যদিকে রাহুল আর নয়না তাদের বিয়ের রাজকীয় প্রস্তুতি নিচ্ছিল। 400 অতিথির তালিকা, দিল্লি থেকে আনিয়ে নেওয়া ডিজাইনার লেহেঙ্গা এবং কলকাতার সবচেয়ে বড় জুয়েলার্সের কাছ থেকে হীরার আংটি। কিন্তু শর্মিলা দেবীর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল। সপ্তাহে 3 বার ডায়ালাইসিস, হৃদযন্ত্রের সমস্যা, হাসপাতালের বিল পাহাড়ের মতো বাড়ছিল। তাকে শুধু বাঁচিয়ে রাখার জন্য মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছিল। সে গাড়িগুলো বিক্রি করতে শুরু করেছে। সেনগুপ্ত এক মিটিংয়ে জানালেন, প্রথমে BMW গেল, এখন অডিও বিক্রির জন্য তুলেছে। মার্কেটে খবর আছে যে সেন কনস্ট্রাকশন টাকার অভাবে ধুঁকছে এবং তারা একজন বড় ইনভেস্টরের খোঁজে আছে। সে এখন ডেসপারেট হয়ে পড়েছে। আমি জানলার দিকে ঘুরলাম। সামনে কলকাতার আলো দিগন্ত পর্যন্ত ছড়িয়েছিল। তাহলে আমরা তাকে ইনভেস্টর দেব? আমি শান্তভাবে বললাম। একটি শেল কোম্পানি তৈরি করুন, ফিনিক্স প্রপার্টিজ। রায় গ্রুপের সাথে যেন কোনো সরাসরি সম্পর্ক না দেখা যায়। ডিরেক্টররা ডামি হবে। চূড়ান্ত উদ্দেশ্য কি? সেনগুপ্ত কলম উচিরে জিজ্ঞেস করলেন। তার কোম্পানি কিনে নেওয়া নয়, আমি উত্তর দিলাম। সেই শাস্তি খুব ছোট আর দয়ালু হয়ে যাবে। না, আমরা তার গলায় সোনার ফাঁস পরাব। এমন ফাঁস যা সে নিজেই আনন্দের সাথে শক্ত করবে এই ভেবে যে ওটা একটা লাইফ জ্যাকেট। 2 সপ্তাহ পর রাহুল কুরিয়ারে একটি বিশেষ ব্ল্যাক টাই গালা ডিনারের আমন্ত্রণপত্র পেল। সেই আমন্ত্রণ ছিল রায় ডেভেলপমেন্টের ইনভেস্টরদের জন্য। সোনার এমবসিং করা সেই ভারী খাম দেখেই তার আভিজাত্য বোঝা যাচ্ছিল। তাতে একটি সম্ভাবনাময় কনস্ট্রাকশন কোম্পানির সাথে অংশীদারিত্বের ইঙ্গিত দেওয়া ছিল। রায় গ্রুপের মতো বিশাল শিল্পগোষ্ঠী তার ডুবন্ত ব্যবসায় হঠাৎ কেন আগ্রহ দেখাচ্ছে তা ভাবার প্রয়োজন সে বোধ করল না। ফিনিক্স প্রপার্টিজের পেছনে আসলে কে আছে তা তল্লাশি করার ধৈর্য রাহুলের ছিল না। সে শুধু চেকের ওপরের শূন্যগুলো দেখছিল আর সেই টাকায় তার কত সমস্যা মিটবে তার হিসেব মনে মনে কষছিল। সেই সন্ধ্যায় কলকাতার তাজ বেঙ্গল হোটেলের সেই বিশাল ব্যাঙ্কোয়েট হল আলোর রসনাইয়ে ঝলমল করছিল। শত শত আসল হীরা আর ক্রিস্টাল গ্লাসের চমক চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। রাহুল বারের কাছে দাঁড়িয়ে তার স্যুটের কাফলিংস ঠিক করছিল। তার নজর ইনভেস্টমেন্ট ফান্ডের প্রতিনিধিদের খুঁজছিল। ঠিক তখনই স্টেজে অরিজিৎ রায় এলেন এবং মাইক্রোফোনে টোকা দিলেন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ ফিনিক্স প্রপার্টিজের নতুন সিইওর সাথে পরিচয় করিয়ে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার অ্যাসোসিয়েট অনন্যা রায়। আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। গায়ে ছিল গাঢ় সবুজ রঙের একটি সুন্দর ইন্ডো ওয়েস্টার্ন গাউন। গলায় হীরার হার ঝলমল করছিল, যা আমার ট্রেনিং শেষ হওয়ার পর রায় স্যার গিফট করেছিলেন। মাইক্রোফোন হাতে নিয়ে আমি যখন দৃঢ়ভাবে বললাম, আমাদের এমন পার্টনার প্রয়োজন যার রেকর্ড স্বচ্ছ এবং লেনদেন পরিষ্কার, তখন আমার কণ্ঠস্বর পুরো হলে প্রতিধ্বনিত হল। নয়নার হাতে জুসের গ্লাসটা আটকে গেল এবং মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। সেই শব্দে সবার নজর ওদিকে গেল। রাহুল সেখানেই পাথরের মতো দাঁড়িয়েছিল। শ্বাস নেওয়ার হুঁশও তার ছিল না। যে মহিলাকে তারা এক সরকারি হসপিটালের ওয়ার্ডে মরার জন্য ছেড়ে এসেছিল, সেই মহিলাই আজ এই অঞ্চলের সবচেয়ে পাওয়ারফুল ইনভেস্টমেন্ট ফার্মের মালকিন ছিল। এই পার্টির হোস্ট ছিল এবং সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। এটা অসম্ভব। নয়না রাহুলের আস্তিন টেনে ফিসফিস করল, আমাদের এখনই বেরোতে হবে। থামো। রাহুল তার হাত ঝটকাল। সে একসময় আমাকে ভালোবাসত, হয়তো এখনো বাসে। এটাই আমাদের সুযোগ, তুমি কি বুঝতে পারছো না? সে ভিড় ঠেলে সামনে এলো এবং আমাকে ডাকল, অনন্যা। আমি ঘুরলাম। আমার মুখে চেনা জানার কোনো চিহ্ন ছিল না। সরি, আমাদের কি পরিচয় আছে? অনন্যা? আরে, আমি রাহুল, তোমার স্বামী।
আমি মাথাটা কিঞ্চিত বাঁকা করলাম। ও, মিস্টার সেন, হ্যাঁ, আমি আপনার ফাইল পড়েছি। আমার অ্যানালিস্টরা তৈরি করেছে। ধসে পড়া মুনাফা, মাথার উপর ঋণের বোঝা আর ক্যাশ ফ্লোতে বড় গ্যাপ। ইন্টারেস্টিং আপনার কেস। সোমবার আমার অফিসে আসুন, আমরা সম্ভাবনা নিয়ে আলোচনা করব। কিন্তু মনে রাখবেন, কেবল বিজনেস, ব্যক্তিগত বিষয় নয়। সোমবার সকালে রাহুল এক লম্বা কনফারেন্স টেবিলের এক প্রান্তে বসেছিল। তার চারপাশে আমার আইনজীবী আর ফিনান্সিয়াল অ্যানালিস্টরা বসেছিলেন, যারা কয়েক মিনিটেই তার মিথ্যে ব্যালেন্স শিট ছিঁড়ে খুঁড়ে তছনছ করে দিল। ব্যাংক স্টেটমেন্টের হিসেব মিলছে না, আপনার দেখানো ভেন্ডারদের কোনো অস্তিত্বই নেই, এক রাতে আয় বাড়িয়ে দেখিয়েছেন। এই সব শুনেও আমি শান্ত থাকলাম। সেই উত্তেজনা ইচ্ছাকৃতভাবে বাড়তে দিলাম। আমরা 12 কোটি টাকা বিনিয়োগ করতে রাজি আছি, আমি শান্তভাবে বললাম। রাহুল চমকে ওপরে তাকালো। তার ভাগ্যের ওপর তার বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু এটা কনভার্টেবল লোন হবে, আমি এগিয়ে বললাম। তার বদলে কোম্পানির সব শেয়ার আর ঋণদাতার ব্যক্তিগত সম্পত্তি বন্ধক থাকবে। যদি 3 মাসের মধ্যে সেলস টার্গেট পূর্ণ না হয়, তবে সব কিছু ফিনিক্স প্রপার্টিজের নামে হয়ে যাবে। মিস্টার সেন, আপনার মতো প্রফেশনালের নিজের দক্ষতার ওপর নিশ্চয়ই বিশ্বাস আছে। অন্য কোনো চিন্তা না করে চুক্তি পাকা করার ঝুঁকে সে কাগজে সই করে দিল। সে চলে যাওয়ার পর অ্যাডভোকেট সেনগুপ্ত নিজের হাসি লুকাতে পারলেন না। সে এমন সম্পত্তির ওপর লোন নিয়েছে যা কোর্টের ডিক্রি অনুযায়ী মূলত এখন তোমার, অনন্যা। সেই বারাসাতের প্লট, সল্ট লেকের জায়গা, বাংলো, অন্যের মালিকানাধীন জায়গা নিজের বলে বন্ধক রাখা মানে ব্যাংক ফ্রড। 420 ধারা, কমপক্ষে 10 থেকে 20 বছরের জেল। আমি চেয়ারে হেলান দিয়ে বসলাম। আর আমরা তাকে যে টার্গেট দিয়েছি তা পূরণ হওয়া অসম্ভব। আমরা আগেই তার বড় ক্লায়েন্টদের ওপর চাপ দিয়ে তার প্রধান ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো ব্লক করে দিয়েছি। 1 সপ্তাহ পর নয়নার ফাইল এলো। ফটো, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রেকর্ড। নয়নার অভিজিৎ নামের এক লোকের সাথে রোম্যান্টিক মুহূর্তের ছবি ছিল। অভিজিৎ এক স্থানীয় ক্লাবের মালিক ছিল এবং তার নামে অনেক মামলা ছিল। রাহুলের কোম্পানি অ্যাকাউন্ট থেকে অভিজিতের অ্যাকাউন্টে নিয়মিত লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে। আর সবচেয়ে বড় প্রমাণ, প্রেগন্যান্সি টাইম। নয়না 22 সপ্তাহের গর্ভবতী ছিল। আমি সাধারণ গণিত কষলাম। গর্ভধারণ 5.5 মাস আগে হয়েছে। ঠিক সেই সপ্তাহেই রাহুল 10 দিনের জন্য ব্যাঙ্গালোরের কনস্ট্রাকশন এক্সপোতে গিয়েছিল। আর সেই সময়ই কলকাতার এক হোটেলের সিসিটিভি ফুটেজ নয়না আর অভিজিৎকে রোজ এক রুমে ঢুকতে দেখাচ্ছিল। ওটা রাহুলের বাচ্চা নয়, আমি ফাইল বন্ধ করতে করতে বললাম। নয়নার পরিকল্পনা ছিল যে বড় অঙ্কের টাকা হাতে এলেই সে রাহুলকে কঙ্গাল করে তার প্রেমিকের সাথে পালিয়ে যাবে। দত্ত সাহেব এই তথ্য নিশ্চিত করলেন। আমাদের চুক্তিতে গদগদ হয়ে রাহুল আমাকে অংশীদারিত্ব উদযাপনের জন্য ডিনারে ডাকল, এক পুরনো ঐতিহাসিক প্রাসাদের মতো রেস্টুরেন্টে। এখানে মোমবাতির মৃদু আলো আর সানাইনের সুর ছিল। সে আবারও তার প্রেমের নাটক শুরু করল। সে একজন অনুতপ্ত অপরাধীর মতো বলতে লাগল, মা আমার উপর চাপ দিয়েছিলেন, অনন্যা, তোমাকে বুঝতে হবে। তিনি সবসময় আমাকে কন্ট্রোল করতেন। আর ওই নয়না, ওটা একটা ভুল ছিল, একটা বোঝা যা আমি ফেলে দিতে রাজি আছি। আমি সবসময় তোমাকেই ভালোবেসেছি। আমি কালই তাকে ছেড়ে দিতে রাজি আছি। মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেব। তোমাকে ফিরে পেতে আমি যে কোনো কিছু করব। আমার পার্সের ডিজিটাল রেকর্ডার তার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা মিথ্যে সুর আর প্রত্যেকটা বিশ্বাসঘাতকতা রেকর্ড করছিল। আমি ভেবে দেখব। আমি উঠে কাঁধে কোট ফেলে বললাম, খাবারটা উপভোগ করো রাহুল। সম্ভবত এই লেভেলের এটা তোমার শেষ ডিনার হবে। 3 মাস, মার্চের মাঝামাঝি সময় শেষ হল। ফিনিক্স প্রপার্টিজের টিম পুলিশ আর অর্থনৈতিক অপরাধ শাখার কর্মকর্তাদের নিয়ে রাহুলের অফিসে হানা দিল। সে তার কেবিনে বসেছিল, হাতে 200% বিক্রি বাড়ার আরও একটি জাল রিপোর্ট নিয়ে। তাতে তার পূর্ণ বিশ্বাস ছিল, কিন্তু অডিটে প্লট খালি পাওয়া গেল, মেশিন বন্ধ ছিল এবং কন্ট্রাক্টগুলো বোগাস ছিল। ইকোনমিক অফেন্স উইংয়ের কর্মকর্তারা লবিতে আছেন। অ্যাডভোকেট সেনগুপ্ত কাগজপত্র ব্যাগে ভরতে ভরতে বললেন, ব্যাংক ফ্রড, জালিয়াতি আর জাল নথি তৈরি, আপনাকে অনেক সময় কারাগারে পৌঁছে মরতে হবে মিস্টার সেন। রাহুল সেখান থেকে পালিয়ে গেল। পেছনের দরজা দিয়ে সে তার গাড়ির দিকে ছুটল এবং গ্রেফতার হওয়ার আগে শেষবার মাকে দেখার জন্য হাসপাতালের দিকে দ্রুত বেগে রওনা দিল। শর্মিলা দেবীর রুমে পৌঁছাতেই সে এক ধাক্কা খেল। নয়না সেখানে ছিল, কিন্তু সে তার যত্ন নিচ্ছিল না। সে তার ডিজাইনার ব্যাগ খুলে তাতে রাহুলের সোনার ঘড়ি আর কাফলিংসগুলো তাড়াহুড়ো করে ভরছিল। কি কি হচ্ছে এটা? রাহুল হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল।
পালিয়ে যাচ্ছি আমি বোকা, সে চিৎকার করল। পুলিশ আসার আগে আমাকে গায়েব হতে হবে, তোমার সাথে আমিও জেলে পুজব না। ঠিক তখনই দরজা খুলল এবং আমি ভেতরে এলাম। পরনে সাদা শুভ্র বিজনেস স্যুট, মুখে মহাবালেশ্বরের শীতের মতো হাড় কাঁপানো নিস্তব্ধতা। আমি হাতের ফাইলটা মেঝের ওপর ছুঁড়ে মারলাম, আর তা থেকে ছবিগুলো ছড়িয়ে পড়ল। নয়না আর অভিজিতের ছবি, টাকা ট্রান্সফার, মেডিকেল রিপোর্ট, সব কিছু মেঝের ওপর পড়েছিল। রাহুল সেই ছবিগুলো তুলে নিল, তার মুখ রাগে বেগুনি হয়ে গেল। ওই বাচ্চা, ওটা আমার নয়। ওই বাচ্চার ব্লাড গ্রুপ ও, আমি নির্বিকার মুখে বললাম। তোমার এ, নয়নার বি, আর অভিজিতের ও। সাধারণ ক্লাস 10-এ বিজ্ঞান রাহুল। স্কুলে মন দিলে আজ এই দিন দেখতে হতো না। রাহুল নয়নার গালে এত জোরে চড় মারল যে সে দেয়ালে গিয়ে আছড়ে পড়ল। সে চিৎকার করে উঠল, হ্যাঁ, ওটা তোমার নয়, হ্যাঁ, ওটা তোমার নয়, তুমি একটা লুজার, লুজার। আর তোমার ওই মা একটা পুরনো বোঝা। আমার ঘৃণা আছে তোমাদের দুজনের ওপর, সব সময়ই ছিল। তারপর আমি আমার ফোন বের করলাম এবং সেই ডিনারের সময়ের কল রেকর্ডিং প্লে করলাম। রাহুলের কণ্ঠস্বর সেই ঘরে প্রতিধ্বনিত হল। নয়না একটা ভুল ছিল। মা মানে একটা বোঝা, আমি তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেব। অসুস্থতার কারণে ঘ্যানঘ্যানানি শুরু হয়েছে ওর। মেশিনে যুক্ত থাকা শর্মিলা দেবী প্রত্যেকটি শব্দ শুনলেন। যে ছেলের জন্য তিনি আমাকে অপমান করেছিলেন, যার জন্য তিনি আমার কাছে কিডনির ভিক্ষা চেয়েছিলেন, সেই ছেলেই এখন তাকে পুরনো আসবাবপত্রের মতো ফেলে দিতে চাচ্ছিল। মনিটর জোরে বিপ করতে শুরু করল। সেই বৃদ্ধ মহিলার শ্বাস আটকে এলো। তিনি শূন্যে হাত বাড়িয়ে সাহায্যের জন্য আমার দিকে তাকালেন। বাঁচাও, বাঁচাও আমাকে, প্লিজ। আমি বেডের কাছে গেলাম এবং সেই হাতের দিকে তাকালাম। এটি সেই হাত ছিল যা আমাকে অনাথ আশ্রমের দয়ায় বেঁচে থাকা মেয়ে বলে বিদ্রূপ করেছিল। আমার কিডনিটা ভালোবাসার দান ছিল শাশুড়িমা। আমি ওটা আমার মাকেও দিতাম, যিনি আমাকে 10 বছর বয়সে ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু আপনি আমার মা নন, শর্মিলা দেবী। আপনি সেই মহিলা যিনি নিজের ছেলে আমাকে ডিভোর্স দিচ্ছে জেনেও চুপ থাকা পছন্দ করেছিলেন, যখন আমি আইসিইউতে রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম। মনিটরের আওয়াজ এক সরল রেখায় বদলে গেল, একটি অখণ্ড কর্কশ বাঁশির মতো শব্দ। রাহুল মাটিতে বসে কাঁদছিল। শর্মিলা দেবীর হৃদযন্ত্র কিডনি বিকল হওয়ার কারণে বন্ধ হয়নি, বরং যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন তার বিশ্বাসঘাতকতায় তা ভেঙে গিয়েছিল। আমি ঘুরলাম এবং সেই ঘর থেকে বেরিয়ে এলাম। পেছনে হওয়া শোরগোলের জন্য আমি আর দ্বিতীয়বার ফিরে তাকালাম না। 2 দিন পর শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তাকে গ্রেফতার করা হলো। অন্ত্যেষ্টিক্রিয়া ছিল একেবারেই করুণ। কিছু দূরের আত্মীয় আর শ্মশানের কর্মচারী ছাড়া আর কেউ ছিল না। দেউলিয়া হাওয়া আর জালিয়াতির খবরের কারণে একসময় দাপটে বেঁচে থাকা সেন পরিবার এখন মানুষের কাছে হাসির পাত্র হয়েছিল। নয়নাকে কলকাতা এয়ারপোর্টে ধরা হয়েছিল। সে দুবাইগামী ফ্লাইটে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় তার ব্যাগে নগদ টাকা পাওয়া গিয়েছিল। রাহুল তার মায়ের চিতায় আগুন দিতে যাবে, অমনি দুজন সাদা পোশাকের অফিসার তার কাছে এলেন। সেখানেই সেই জ্বলন্ত কাঠের সাক্ষী রেখে তার হাতে হাত করা পড়ল। তারা যখন তাকে পুলিশ ভ্যানের দিকে নিয়ে যাচ্ছিল, তখন তার নজর শ্মশানের বাইরে দাঁড়িয়ে থাকা একটি বিএমডাব্লিউর দিকে গেল। কাঁচ কিছুটা নিচে নামল। ভেতরে কালো চশমা পরে আমি বসেছিলাম। আমি তার দিকে তাকালাম। আমার চোখে না ছিল ঘৃণা, না ছিল জয়ের আনন্দ। আমি তার দিকে এমনভাবে তাকালাম যেমনটা আমরা কোনো শেষ হয়ে যাওয়া ছবি বা পড়া শেষ হওয়া বইয়ের দিকে তাকাই, একটি বন্ধ হয়ে যাওয়া অধ্যায়। কাঁচ ওপরে উঠে গেল, গাড়ি এগিয়ে চলল এবং মোড়ে অদৃশ্য হয়ে গেল। 1 বছর পর আমি আমার গ্রামে এক শান্ত পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিলাম। সেখানে 2টি সাধারণ বেদি তৈরি করা হয়েছিল, যার ওপর আমার মা-বাবার ছবি লাগানো ছিল। আশেপাশে তুলসী গাছ আর সুগন্ধি ফুল ছিল। জায়গাটি ছিল পরিষ্কার এবং মনোরম। আমি তাদের ছবির ওপর সাদা শুভ্র পদ্ম নিবেদন করলাম। আমি তাদের সাথে খুব মৃদু স্বরে কথা বললাম। তাদের জানালাম যে আমার জীবন এখন কেমন বদলে গিয়েছে। এখন আমি এমন মানুষদের সাহায্য করি যাদের সাথে জালিয়াতি হয়েছে, যাদের কাছে চিকিৎসার জন্য টাকা নেই। আমার বাম কুক্ষির সেই ক্ষত এখন ফ্যাকাশে হয়ে গিয়েছে। আগে আমি সেই দাগটিকে ঘৃণা করতাম, নিজের বোকামির চিহ্ন মনে হতো। কিন্তু এখন ওটা আমার কাছে একটা পদকের মতো মনে হয়। প্রমাণ যে আমি নরকের ভেতর দিয়ে হেঁটে গিয়েছি, পাতালের তলায় ধাক্কা খেয়েছি, কিন্তু আবারও নিজের হিম্মতে ওপরে উঠে এসেছি, আগের চেয়ে বেশি মজুদ আর জ্ঞানী হয়ে। আমি কি ডিস্টার্ব করলাম?
এক পরিচিত কণ্ঠস্বরে আমি ঘুরলাম। ডাক্তার মুখোপাধ্যায় সেখানে 2 কাপ কফি নিয়ে দাঁড়িয়েছিলেন। আজ তিনি হাসপাতালের কোট নয়, বরং সাধারণ জিন্স আর শার্ট পরেছিলেন। রায় সাহেব মনে করিয়ে দিতে বলেছেন যে বেশি সময় বাইরে থেকো না, কাল বোর্ড মিটিং আছে। তাকে বলবেন তার উদ্বেগের জন্য ধন্যবাদ, আমি হেসে বললাম। মুখোপাধ্যায় কিছুটা থতমত খেলেন। অনন্যা, আজ রাতে ডিনার করার সময় হবে কি? বিজনেস ডিনার নয়, আমাদের সাধারণ খাবার। আমি সেই মানুষটির দিকে তাকালাম যিনি সেদিন হাসপাতালে আমাকে রক্ষা করেছিলেন, যিনি আমার সুস্থ হওয়ার সময় প্রতিদিন আমার খোঁজ নিতেন। তার চোখে কোনো হিসাব ছিল না, ছিল কেবল নির্মল শ্রদ্ধা। শহরের সেই পুরনো মিসল হাউসে সাধারণ মিসল পাও খেতে কি চলবে? আমি জিজ্ঞেস করলাম। নাকি আপনার পঞ্চতারকা হোটেলই চাই? তিনি মন খুলে হাসলেন। অবশ্যই চলবে। আমরা সেই পাহাড় থেকে নিচে নামতে শুরু করলাম। কাঁধে কাঁধ মিলিয়ে সহযাত্রীর পর্বতমালায় সূর্য অস্ত যাচ্ছিল। আকাশে কমলা আর সোনালি রং ছড়িয়েছিল। সূর্য অস্ত যাবে, জগৎকে কিছুক্ষণ অন্ধকারে রাখবে। কিন্তু কাল সে নিশ্চয়ই আবারও উদিত হবে, নতুন তেজে, নতুন উদ্দীপনায়। ঠিক আমার মতোই। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন। আমাদের চ্যানেল ভাইরাল স্টোরির সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।